ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। ইসরায়েল নিয়ে একটি কথা প্রচলিত যে এই দেশ সম্পর্কে তারা যতটুকু জানায় বিশ্ববাসী ঠিক ততটুকুই জানে। ইসরায়েল হলো এমন একটি দেশ যেখানে শুধু ইহুদিদেরই বসবাস। মধ্যপ্রাচ্যের ক্যান্সারও বলা হয় দেশটিকে। ইসরায়েল রাষ্ট্রের জন্ম সূচনা করেছে এক রক্তাক্ত ইতিহাস। ইহুদিদের আবির্ভাব মানব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহল কোনো যুগেই কম ছিল না। আজকের আধুনিক বিশ্ব যেসব খুঁটির উপর অর্থাৎ অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির উপর ভর করে দাঁড়িয়ে আছে তার প্রতিটি পেছনে রয়েছে ইহুদিদের অদৃশ্য আধিপত্য। দর্শক, এমআরএম ওয়ার্ল্ডের আজকের ভিডিওতে ইহুদি এবং ইসরায়েল রাষ্ট্র সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য আপনাদেরকে জানাতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইহুদি মূলত একটি জাতি বা ধর্মীয় জনগোষ্ঠী যারা বনি ইসরায়েল জাতির অন্তর্গত এবং জাতিগতভাবে ইহুদি ধর্মের অনুসারী। ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসহাক, তার পুত্র ইয়াকুব ওরফে ইসরায়েলের বংশধরগণ বনি ইসরায়েল নামে পরিচিত। ইয়াকুবের 12 পুত্রের নামে বনি ইসরায়েলের 12টি গোষ্ঠীর জন্ম হয়, যার মধ্যে ইয়াহুদার ছেলেমেয়েরা ইহুদি নামে পরিচিত। ইসরায়েল পূর্বে জর্ডান, পশ্চিমে মিশর বেষ্টিত এই দেশটি ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত। ইসরায়েলের দক্ষিণে রয়েছে বিশাল নেগেব মরুভূমি, আর উত্তরে আছে বরফাবৃত পর্বতমালা। দক্ষিণে লোহিত সাগরে আছে এক চিলতে প্রবেশ পথ, যার পরনায় এমন ভৌগোলিক অবস্থান নিয়ে এই রাষ্ট্রের অবস্থান যা বর্তমান পৃথিবীর ভূরাজনৈতিক বিবেচনায় অনেকটাই কৌশলগত। রাজধানী জেরুজালেম, যাকে পবিত্র শহর বলেই বিবেচনা করা হয়ে থাকে। মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বস্তুত এই তিন ধর্মের মানুষের বাস এই ভূখণ্ডে, যাদের কাছে এই শহরের আলাদা ধর্মীয় মর্যাদা রয়েছে। ফলে ধর্মীয় দিক বিবেচনায়ও ইসরায়েল সমান গুরুত্বপূর্ণ বলেই ধরা হয়। অন্য সব ধর্মের মানুষের অবস্থান থাকলেও ইহুদিবাদী রাষ্ট্র হিসেবে ইসরায়েল পরিচিত, কারণ এই ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্রের জন্মই হয়েছিল শুধুমাত্র ইহুদিদের বসবাসের জন্য। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা কিভাবে এ বিষয়ে বলতে গেলে অনেক পেছনে চলে যেতে হয়। বলে রাখা ভালো, ইসরায়েল রাষ্ট্রটি স্বাধীন হয় কোনরূপ যুদ্ধ বিগ্রহ করে নয়, বরং জাতিসংঘের কনস্টিটিউশন এবং চুক্তি সম্পাদনের মাধ্যমে। একটি বিষয় স্পষ্ট করা দরকার, ইহুদিরা আসলে একটি নৃতাত্ত্বিক জাতি। ইহুদিদের আদি নিবাস বর্তমানের সিরিয়া, জর্ডান, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন অঞ্চল। কিন্তু ইতিহাসে নানা সময় নিপীড়নের শিকার হয়ে ইহুদিরা এই অঞ্চল থেকে বিতাড়িত হয় এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। 19বিংশ শতাব্দীতে অধিকাংশ ইহুদি বসবাস করত ইউরোপ জুড়ে, বিশেষত জার্মান ও রাশিয়া অঞ্চলে। 19বিংশ শতাব্দীতে ইউরোপে খ্রিস্টান ধর্মানুসারীদের সঙ্গে ইহুদিদের উপর নতুন নিপীড়ক হিসেবে অবতীর্ণ হয় জাতীয়তাবাদীরা। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি প্রাচ্য ও পশ্চাত্যের ইহুদি নেতারা তাদের আদি ভূখণ্ডে ফিরে যাওয়ার পরিকল্পনার বিষয়ে আলোচনা শুরু করে। এর মূল লক্ষ্য ছিল ইহুদিরা তাদের আদি ভূখণ্ডে ফিরে যাবে। 1896 সালে ডক্টর থিওডোর হার্জেল প্রথম ইহুদি জাতিগোষ্ঠীর জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেন। 1897 সালে ইহুদিদের আদি নিবাসে ফিরে যাওয়া ও তাদের জন্য একটি রাষ্ট্র সৃষ্টির বিষয়টি রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। ইউরোপের ইহুদিরা গড়ে তোলে জায়নিস্ট সংঘ। জায়নিস্ট সংঘ সেই আন্দোলনের নেতৃত্ব দেয়। তাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইহুদিদের জন্য আলাদা আবাসভূমি এবং যদি সম্ভব হয় তা তাদের আদি নিবাসেই। প্রথম বিশ্বযুদ্ধের আগে তৎকালীন তুরস্ক থেকে গ্লিসারিনের বাণিজ্য করতে ইউরোপের বণিকেরা, যা ইউরোপের সমরাস্ত্র, যুদ্ধাস্ত্রের চালিকা শক্তি বলে বিবেচিত হতো। কিন্তু তুরস্কের গ্লিসারিন বাণিজ্য বন্ধ ঘোষণা করলে নিজেদের অস্তিত্বের স্বার্থে অটোম্যানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্রিটিশ বাহিনী। এ সময় ত্রাতার ভূমিকায় হাজির হয় ইহুদি বিজ্ঞানী ডক্টর কাইম আইজম্যান। তিনি অ্যাসিটন আবিষ্কার করে এর ফর্মুলা ব্রিটিশদের কাছে প্রকাশ করেন, যা গ্লিসারিনের পরিবর্তে সমরাস্ত্র ঠিক রাখার কাজে ব্যবহৃত হয়, এবং বিনিময়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে ইহুদিদের জন্য আলাদা আবাসভূমির দাবি করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় মুসলমান শাসকদের অদূরদর্শিতা এবং ব্রিটিশদের ষড়যন্ত্রের কারণে তুরস্কে মুসলিম খিলাফত ভেঙে যায়। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বাহিনী 1917 সালে ইরাক, সিনাই উপত্যকা, ফিলিস্তিন ও পবিত্র জেরুজালেম দখল করে নেয়। অটোম্যান সাম্রাজ্যের পতনের পর বর্তমান ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন অঞ্চলগুলো ইংল্যান্ড, ফ্রান্সের ম্যান্ডেটের অধীন চলে যায়। এই সময়ে জায়নিস্ট সংঘের তৎপরতা বাড়তে থাকে এবং ইউরোপে বসবাসকারী ইহুদিদের আদিভূমি ফিলিস্তিন অঞ্চলে ফিরে যাওয়ার আন্দোলন তীব্রতর হয়। 1917 সালের 2 নভেম্বর তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী আর্থার জেমস বালফোর ইহুদিবাদীদের লেখা এক পত্রে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি করেন, যা বেলফোর ঘোষণা নামে পরিচিত। ব্রিটিশদের এই ঘোষণার কারণ হিসেবে দুটি বিষয় মানা হয়। একে তো অ্যাসিটনের ফর্মুলা প্রদান করে প্রথম বিশ্বযুদ্ধে অভাব
অভাবনীয় সাফল্য পায় ব্রিটিশ বাহিনী সেই সাহায্যের কৃতজ্ঞতা স্বরূপ, এবং সেই সাথে ব্রিটিশরা চায়নি ইহুদিদের ইউরোপে জায়গা দিয়ে জঞ্জাল সৃষ্টি করতে, কারণ তারা জানতো ইহুদিরা ঐতিহ্যগতভাবেই ক্ষমতালিপ্সু বেঈমান জাতি, যার তুলনায় ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা আগ্রহী ছিল। ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার পর বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন শুরু করে। দুর্বল শক্তির কারণে প্রথম পর্যায় থেকেই মধ্যপ্রাচ্যের মুসলমান রাষ্ট্রসমূহ ফিলিস্তিনে ইহুদিদের আগমনকে বন্ধ করতে ব্যর্থ হয়। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দেসকে কেন্দ্র করে ফিলিস্তিন ভূখণ্ডটি একটি স্বাধীন ও একচ্ছত্র মুসলমানদের এলাকা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত 181 নম্বর প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ইহুদিদের ক্রীড়নকে পরিণত হয়ে মার্কিন ও ব্রিটেনের চক্রান্তকে সফল করার উদ্দেশ্যে সমগ্র মুসলিম বিশ্বের বিরোধিতাকে তোয়াক্কা না করে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে। এই প্রস্তাব অনুসারে জাতিসংঘ মাত্র 45% ফিলিস্তিনিদের প্রদান করে এবং বাকি 55% ভূমি ইহুদিবাদীদের হাতে ছেড়ে দেয়। এভাবে ফিলিস্তিনের ভূমিকে জোরপূর্বক দখল করে গঠন করা হয় নতুন ইহুদি রাষ্ট্র ইসরায়েল। 1947 সালে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে দুর্বল ছোট রাষ্ট্রগুলোকে চাপ দিতে থাকে জাতিসংঘে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পক্ষে ভোট দেওয়ার জন্য। মার্কিনদের প্রবল চাপ ও মুসলমানদের দুর্বলতার সুযোগে 1948 সালে 14 মে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের ম্যান্ডেট ছেড়ে দেয়। ওই দিনই ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন। পরদিন আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধে আরবরা পরাজিত হয়। উপরন্তু প্রস্তাবিত আরব রাষ্ট্রের একটা বড় অংশ দখল করে ইসরায়েল। 7.5 লাখ ফিলিস্তিনি শরণার্থী হয়। স্বাধীনতা লাভ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাহায্যে ইসরায়েল অস্ত্রশস্ত্র ও শক্তিতে পরাক্রমশালী হয়ে ওঠে। মিত্রদের সহযোগিতা ও আশকারায় দিন দিন অপ্রতিরোধ্য হয়ে ওঠে ইসরায়েল। 60-এর দশকে পারমাণবিক বোমার মালিক বনে যায় তারা। দখলদারি ও বর্বরতার ব্যারোমিটার বাড়তে থাকে। আর সেই সাথে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের একগুয়েমি ও নৃশংসতায় ফিলিস্তিনের রক্তগঙ্গা বইতে থাকে। যে ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছিল, সেই ফিলিস্তিনকে পরাধীন করে ফিলিস্তিনের বাকি ভূমিগুলোকেও দখলের পায়তারা করতে থাকে ইসরায়েল। বিনা অপরাধে বিনা উস্কানিতে ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর হত্যাযজ্ঞ চালানো শুরু করে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলো মার্কিনীদের সেবাদাসে পরিণত হয়। তারা ফিলিস্তিন সমস্যা নিয়ে খুব বেশি আন্দোলনমুখর হতে ব্যর্থ হয়। বিশ্বে বর্তমানে 161টি রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও মুসলিম রাষ্ট্র এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। আরব দেশ হয়েও ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মধ্যপ্রাচ্যের দেশ মিশর। এজন্য আরব লীগ থেকে মিশরকে বহিষ্কারও করা হয়েছিল। বর্তমানে ইসরায়েলের সঙ্গে একমাত্র বন্ধুত্বপূর্ণ মুসলিম দেশ হল সৌদি আরব। সৌদি যুবরাজকে প্রায় সময়ই ইসরায়েলের পক্ষে গণমাধ্যমে মন্তব্য দিতে দেখা যায়। অন্যদিকে নিউজিল্যান্ড খ্রিস্টান প্রধান দেশ হয়েও ইসরায়েলকে সমর্থন না দিয়ে ফিলিস্তিনকেই সমর্থন দিয়েছে। ইহুদিরা নিজেদের স্বার্থ ও উদ্দেশ্য হাসিলের জন্য তারা আজ পর্যন্ত যত কৌশল উদ্ভাবন করেছে তার অধিকাংশই সাধারণ মানুষের জন্য বন্ধুসুলভ ছিল না। পৃথক জাতীয়তাবাদ নীতি ও অসাধু অর্থনৈতিক কর্মকাণ্ডের দরুন তারা বারংবার বিতর্কিত জাতিতে পরিণত হয়েছে। রাশিয়ায় ইহুদিরাই ছিল বলশেবিক বিপ্লবের কেন্দ্রবিন্দু। সেখানে তারা জবাই করেছে লাখো লাখো তাজা প্রাণ। সেই বিপ্লবের যারা খলনায়ক তারাই আজ আমাদের চোখে মহানায়ক। জার্মান সাম্রাজ্য পতনের পেছনেও তারা সবচেয়ে বড় প্রভাবক ছিল। তারা বিষাক্ত অণুজীব হয়ে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে একে একে দখল করে সেখানকার প্রতিটি শিল্প ও ব্যাংকিং প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা কায়েম করতে তারা ইংল্যান্ডকে বানিয়েছে হাতের পুতুল। স্বর্ণরৌপ্যের মতো মহামূল্যবান সম্পদ চুরি করে নিজেদের প্রাচুর্যতাকে করেছে পাহাড়সম। বিভিন্ন জাতিগোষ্ঠীকে রক্তক্ষয়ী অন্তকন্দলে জড়িয়ে হাসিল করেছে নিজেদের ভূরাজনৈতিক উদ্দেশ্য। প্রবীণ ও তরুণ ইহুদিরা নিজেদের প্রাচুর্যতা ও উচ্চাভিলাষী মনোভাব কাজে লাগিয়ে আমেরিকাকে একটি যুদ্ধবাজ দেশে পরিণত করেছে, যা আজ তাদের বাণিজ্যিক উদ্দেশ্য হাসিলের সবচেয়ে বড় হাতিয়ার। যে কোনো সরকারের শাসনামলে তাদের জন্য একটি সুবিধাজনক পদ বিশেষভাবে বরাদ্দ রাখা হয়। হোয়াইট হাউসেও রয়েছে তাদের অবাধ প্রবেশাধিকার। আমাদের ধর্মীয় বিশ্বাসে বিষাক্ত মতবাদ ঢুকিয়ে দিতে ইহুদি রাবাইদের যেন পরিশ্রমের শেষ নেই। জনসংখ্যায় এত অল্প হয়েও তারা যেভাবে নিজেদের ক্ষমতা ও আধিপত্য বিস্তার করেছে তা ইতোপূর্বে অন্য কোনো জাতি পারেনি। পুরনো ছেঁড়া কাপড় সংগ্রহ করে তা বিক্রি করা থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতি সবকিছু আজ তারা এককভাবে নিয়ন্ত্রণ করছে। ইহুদিরা শত প্রতিকূল পরিস্থিতিতেও তারা নিজেদের ঐক্য ও জাতীয়তায় বিভাজন তৈরি করেনি। ফলে কৃতিত্ব ও সফলতা অর্জনের দিক দিয়ে অন্য কোনো সম্প্রদায় কখনোই তাদের সমকক্ষ হতে পারেনি। আজকের আমেরিকা তো তারাই তৈরি করেছে।
ইতিহাস বলে ইসরায়েল সবসময় একটি শাসক রাষ্ট্র হতে চেয়েছে। তারা চেয়েছে পৃথিবীর প্রতিটি রাজ্য তাদের কুর্নিশ করবে এবং তারাই হবে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু। 1948 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত তাদের দখলদারিতে নিষ্পেষিত হয়েছে লক্ষ লক্ষ আরব মুসলিম, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে শত শত মসজিদ, এমনকি পবিত্র শহর জেরুজালেমও আজ তাদের দখলে। একাধিকবার যুদ্ধ করেও আরবরা তাদেরকে পরাস্ত করতে পারেনি, কারণ তাদের সঙ্গে ছিল ইউরোপ এবং আমেরিকা। বর্তমানে আরবরাই ভেঙে খান খান হয়ে গেছে, কিন্তু ইহুদিদের ভিত আরো মজবুত হয়েছে। সবকিছু সম্ভব হয়েছে তাদের কৌশল এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে। তাদের তৈরি মোসাদকেই মনে করা হয় পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা। ষড়যন্ত্র আর কূটকৌশলের মাধ্যমে দিন দিন বাড়ছে তাদের আধিপত্য, আর ভেঙে খান খান হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্র। দর্শক, এই ছিল ইহুদি এবং ইসরায়েল রাষ্ট্র সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটি কেমন লাগলো এবং ইহুদি ও ইসরায়েল রাষ্ট্র সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই MRM ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।